নমস্কার বন্ধুরা, আরএস গল্প কথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজ আপনারা শুনবেন শ্রী স্বপন কুমারের লেখা একটি গোয়েন্দা উপন্যাস, চায়না লজ। চায়না লজ চীনেপাড়ায় অবস্থিত বলে বাড়িটার নাম চায়না লজ নয়। বাড়ির মালিক একজন চীনে ম্যান। দীর্ঘদিন কলকাতায় ব্যবসা করে অজস্র টাকা উপার্জন করে লোকটা পার্ক সার্কাসের করেয়া অঞ্চলে একটা বাড়ি তৈরি করল। দোতলা বাড়ি, বিরাট লম্বা, চেহারা যেন অনেকটা দুর্গের মতো। পাশাপাশি অনেকগুলো ঘর, একতলায় গোটা 15, দোতলায় খান 12। সারা বাড়িটাকে টুকরো টুকরো অংশে ভাগ করে ভাড়া দিল সে। এখানেও সে তার চমৎকার ব্যবসায় বুদ্ধির পরিচয় দিল। কোরিয়ার লোকদের কাছে আজ চায়না লজ সুপরিচিত একখানা বাড়ি, বিভিন্ন জাতির বিভিন্ন লোকের আবাসস্থল। অবশ্য কোরিয়ার যে কোনো সাধারণ লোকের কাছেও বাড়ির মালিক চিয়াংফু একজন অতি পরিচিত লোক। সহজ সাধারণ লোক এই চিয়াংফু। টাকার দেমাক নেই, কারো সঙ্গে রুক্ষ ব্যবহার করতে জানে না সে। মুখে সবসময়ই লেগে থাকে এক টুকরো হাসি। একদল লোক কিন্তু বলে চিয়াংফুর এটা নাকি বাইরের খোলস। এই বাইরের খোলসের আড়ালে তার মধ্যে যে দুরাত্মা বাস করে সেটার খবর জানে না কেউ। অথচ কী ধরনের কুকার্যে যে চিয়াংফু অভ্যস্ত তার নিদর্শন কেউ দেখাতে পারে না। একদল লোক তার কাছে মাঝে মাঝে আসা যাওয়া করে। দোতলায় যে কোণের ঘরটায় বাড়ির মালিক থাকে সেটা সাধারণের কাছে কেমন যেন রহস্যময়। বিভিন্ন লোক বিভিন্ন ধরনের দামি জিনিসপত্র নিয়ে দেখা করে চিয়াংফুর সঙ্গে। দামি সব হিরে জহরত থেকে আরম্ভ করে কোনো জিনিসই বাদ যায় না। কিন্তু সেগুলোর বিনিময়ে চিয়াংফুর কাছ থেকে সিকি মূল্যের বেশি কোনো দিনই পায় না তারা। কিন্তু তবুও তারা বাধ্য হয় চিয়াংফুর কাছেই ওইসব জিনিসগুলো এনে তার সাহায্যেই ওগুলো বিক্রি করতে। তার কারণ আর কিছুই নয়, ওগুলো সব চোরাই মাল। সাধারণ লোক খুব বেশি কথাটা না জানলেও যে দু একজন জানত তাদের মুখ থেকেই কথাটা কানাকানি হতে হতে চারিদিকে ছড়িয়ে পড়েছে। লোকের তাই ধারণা চোরাই মালের কারবার করেই আজ চিয়াংফুর এত টাকা পয়সা। দোহারা আকৃতির চেহারা তার, কুতকুতে দুটো চোখে যেন অবিশ্বাসের ছায়া দিনরাত লেপ্টে আছে। গতিভঙ্গির মধ্যেও কেমন যেন একটা সদা সন্দিগ্ধ ভাব। সরু সরু লম্বা লম্বা গোপজোড়ার মতোই পাকানো প্যাঁচালো তার বুদ্ধি। বহুদিন চিয়াংফুর জীবনে এত বড় একটা দাও বিশেষ মেলেনি। সেদিন সন্ধ্যা, বাইরে ঝুপঝুপ বৃষ্টি পড়ছে, অবিশ্রান্ত বর্ষণের যেন আর শেষ নেই। এমন সময় চিয়াংফুর ঘরের দরজাটা নড়ে উঠল। একজন দীর্ঘকায় অ্যাংলো ইন্ডিয়ান দরজার সামনে দাঁড়িয়ে। কাকে যান? কর্কশ স্বরে চিয়াংফু প্রশ্ন করে। কুতকুতে দুটি চোখ থেকে একরা সন্দেহ ঝরে পড়ে যেন। চিয়াংফুকে। কেন, কি প্রয়োজন আপনার? চিয়াংফুর স্বরে কৌতূহলের আভাস। মাল আছে। তাই নাকি? বেশ, ভেতরে আসুন। আগন্তুক ঘরের মধ্যে প্রবেশ করে। চিয়াংফু দরজাটা ভেতর থেকে বন্ধ করে দেয়। কী জিনিস দেখান। চিয়াংফুর স্বরে প্রস্তরের কাঠিন্য। গোটা কয়েক হিরে, একদম সাচ্চা, আসলি চিজ। জিনিস দেখি। লোকটি তার কোমর থেকে টেনে বের করে একটা বড় চামড়ার ব্যাগ। তারপর সেটা খুলে মেঝের ওপর উপুর করতেই গোটা কয়েক ঝকঝকে হিরে গড়িয়ে পড়ে। হীরের অপূর্ব দ্যুতিতে চারদিক আলোকিত হয়ে যায় যেন। তাদের সংখ্যা 10টির কম নয়। চিয়াংফু একটা তুলে নিয়ে তার চোখের কষ্টিপাথরে সেটা বেশ ভালো করে যাচাই করে নেয়। ওগুলোর কোনোটার দামই 1020-25-এর কম হবে না। সবগুলোর দাম মিলিয়ে প্রায় 2 লাখ টাকা। চিয়াংফুর দুচোখ থেকে যেন অজস্র লোভ ঝরে পড়ে। কত দিতে হবে? গভীরভাবে প্রশ্ন করে চিয়াংফু। আপনি দাম বলুন না। 1050 পর্যন্ত দিতে পারি আমি। এত কম? অবাক হয়ে লোকটা উঠে দাঁড়ায়। ফিরে যাবার উদ্যোগ করতেই
চিয়াংফু বলে, কত হলে দিতে রাজি আছেন? অন্তত 1 লাখ। মাথা খারাপ। চিয়াংফু টেনে টেনে হাসতে থাকে। বড় জোর 1060 দিতে পারি। 60? আচ্ছা, তাই দিন, টাকার বড় দরকার। কথা বলে লোকটা তার চামড়ার থলেটি চিয়াংফুর হাতে তুলে দেয়। চিয়াংফু হিরেগুলো ভালো করে গুনে নিয়ে থলিতে রেখে উঠে দাঁড়ায়। ঘরের কোণে মস্ত বড় একটা লোহার সিন্দুক। সিন্দুক খুলে হিরেগুলো তার মধ্যে রেখে একগাদা 100 টাকার নোট তুলে দেয় লোকটার হাতে। ভালো করে টাকাটা গুনে নিয়ে লোকটা ঘর ছেড়ে বেরিয়ে যায় দৃঢ় পদে। সেদিনই রাত 2টো। সুদূর নীল আকাশের বুকে শোনা যায় অস্পষ্ট একটা শব্দ। একটা উড়ন্ত ছায়া যেন নিঃসীম আকাশ ভেদ করে উড়ে আসছে মহানগরীর কোনো একটা নির্দিষ্ট অঞ্চলের দিকে। স্তব্ধ কালো রাত আচ্ছন্ন করেছে মহানগরীকে। তন্দ্রার জরিমায় শহর আচ্ছন্ন। উড়ন্ত ছায়া সম্বন্ধে চিন্তা করবার জন্যে কেউই জেগে নেই। উড়ন্ত একটা ছায়া ঘসঘস শব্দ করতে করতে এসে নামল চায়না লজের ছাদের ওপর। বিরাট বাড়ির বুকে তখন কেউ জেগে নেই। সামান্যতম চাঞ্চল্যেরও সৃষ্টি হয় না কোথাও। ইঞ্জিনের শব্দ থেমে গেল বলে মনে হয়। স্তব্ধ নৈশপ্রহরের নিঃসীমতা ভেদ করে ও কিসের শব্দ? কোন অজানা রহস্যের গোপন ইঙ্গিত লুকিয়ে আছে ওইসব বিচিত্র ঘটনাবলীর পেছনে? সমস্ত চায়না লজের কোনো লোকের ঘুম না ভাঙলেও একজন লোক কিন্তু ওই শব্দে জেগে উঠেছিল। সে হচ্ছে চায়না লজের মালিক চিয়াংফু। সে সোজা উঠে দাঁড়িয়ে জানলার ফাঁক দিয়ে ওই বিচিত্র ঘটনাগুলো লক্ষ্য করল। তার পা থেকে মাথা পর্যন্ত যেন খেলে গেল একটা বিদ্যুতের শিহরণ। টেবিলের ড্রয়ার থেকে রিভলভারটা বের করে নিয়ে চিয়াংফু ধীরে ধীরে ঘরের বাইরে এসে দাঁড়াল। সবে সে একটা থামের আড়ালে এসে দাঁড়িয়েছে, এমন সময় দেখল দুজন লোক দ্রুত তারই ঘরের দিকে এগিয়ে আসছে। চিয়াংফু থামের আড়ালে নিজের দেহকে যথাসম্ভব লুকিয়ে রাখবার চেষ্টা করল। তার ভাগ্য ভালো, লোক দুজন তাকে দেখতে পেল না। তারা নিজেদের মধ্যে বিড়বিড় করে কি যেন বলতে বলতে এগিয়ে চলল। উৎকণ্ঠ হয়ে চিয়াংফু শুনল তাদের কথা। একজন বলল, তুমি ঠিক জানো তো যে ওই ঘরেই চেনেটার সব টাকাকড়ি থাকে? উত্তরে অন্য লোকটি বলল, হ্যাঁ হ্যাঁ, ভালো করে না দেখেই এত কষ্ট করে 10 মাইল উড়ে আসেনি। আগের লোকটা বলল, তাহলে হীরের লোভ দেখিয়ে টাকাকড়ি রাখবার গুপ্ত জায়গাটা ঠিক খুঁজে পেয়েছ দেখতে পাচ্ছি। যাক, এবার চলো দেখি। দুজনে চিয়াংফুর ঘরের সামনে গিয়ে দাঁড়ালো। দরজাটা খোলা দেখে তারা দুজনই কেমন যেন একটু অবাক হয়ে গেল। তারা কেউই এমনটা আশা করেনি বোধহয়। তবু চিন্তা না করে তারা ঘরের মধ্যে ঢুকে পড়ল সরাসরি। কিন্তু সবে টর্চটা জেলে কি যেন খুঁজে বের করবার চেষ্টা করছে, এমন সময় পেছন থেকে গম্ভীর শব্দে কে যেন বলে উঠল, মাথার ওপর হাত তোলো শয়তানেরা! এতটুকু নড়বার চেষ্টা করার সঙ্গে সঙ্গে তোমাদের পরমায়ুর শেষ মুহূর্ত ঘনিয়ে আসবে যেন। লোক দুজন অবাক হয়ে চেয়ে দেখে তাদের পেছনে দাঁড়িয়ে বীভৎস হাসি হাসছে চিয়াংফু স্বয়ং। দুজনে অবাক হয়ে কি করবে ভাবছে, এমন সময় চিয়াংফু বলল, মিথ্যে নড়াচড়া করলে জীবনটা খোয়াবে। দুজনে মাথার ওপর হাত তুলে পাশের ঘরের দিকে এগোও। ওখানেই আজ রাতের মতো থেকে কাল সকালে বরং পুলিশের জিম্মায় যেও। লোক দুটির মধ্যে একজন বলল, আমাদের পুলিশের জিম্মায় দেবার চেষ্টা করলে তুমিও রক্ষা পাবে না চিয়াংফু। তোমার অতীত কীর্তিকলাপ সব কিছু আমরা জানি, আর আমাদের পুলিশে দেবার চেষ্টা করলে তা ফাঁস করতে। হা 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 হা। চিয়াংফু হেসে উঠল প্রচণ্ড অট্টহাসি। তারপর বলল, একজন ভদ্রলোকের বাড়িতে চুরি করতে এসে ধরা পড়ে যারা, তাদের কথায় পুলিশ একটুও বিশ্বাস করবে না। বিশ্বাস না করলেও কি করে বিশ্বাস করাতে হয় তা আমরা জানি। কিভাবে? সমস্ত প্রমাণ আমাদের হাতে আছে, কাজেই মিথ্যায় ভয় দেখাচ্ছি না তোমায়। কথা শেষ হলো না। চিয়াংফুর অন্যমনস্কতার সুযোগ নিয়ে লোক দুটির মধ্যে একজন একটা রিভলভারের মতো জিনিস তার দিকে তুলে ধরে ট্রিগারটা টিপে দিল। কিন্তু তা থেকে আগুন বের হলো না, তার পরিবর্তে বেরিয়ে এলো
এক ঝলক ধোঁয়া, তীব্র, বিষাক্ত। সেই ধোঁয়া নাকে এসে লাগবার সঙ্গে সঙ্গেই চিয়াংফু জ্ঞান হারিয়ে মেঝের ওপর লুটিয়ে পড়ল। তার হাতের রিভলভারটা মেঝের ওপর ছিটকে পড়ে আপন মনেই গর্জে উঠল, গুরুম। গুলিটা গিয়ে পাশের দেওয়ালে বিদ্ধ হল। গুলির শব্দে সমগ্র চায়না লজের লোক জেগে উঠল। তারা দেখতে পেল যে সুদূর আকাশের বুকে ভেসে চলেছে একটা উড়ন্ত ছায়া। ইঞ্জিনের শব্দ হচ্ছে ঘস 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 ঘস। ওই অদ্ভুত জিনিসটি যে কি, আর কেনই বা চিয়াংফুর ঘরে এত রাতে আততায়ীরা হানা দিল, তা কেউই বুঝে উঠতে পারল না। সমস্ত চায়না লজের উত্তেজিত লোকেরা ছুটল পুলিশকে টেলিফোন করে বিষয়টা জানাতে। চিয়াংফুর শুশ্রূষার জন্যে একজন ডাক্তারকেও টেলিফোন করা হলো। ডাক্তার এসে অনেক কষ্টে চিয়াংফুর জ্ঞান ফিরিয়ে আনলেন। দেখতে দেখতে অজস্র পুলিশ এসে ঘিরে ফেলল সারা চায়না লজ। শুরু হলো তদন্ত। দেখতে দেখতে যেন প্রলয়কাণ্ড শুরু হয়ে গেল সারা চায়না লজের বুকে। চিয়াংফুকেও এ সম্বন্ধে প্রশ্ন করা হলো, সে কিছু জানে কিনা। হতভম্ব চিয়াংফু শুধু বলল, আমার মাথায় কিছু আসছে না, ভগবান বুদ্ধের দোহাই, আপনারা আমাকে কিছু জিজ্ঞাসা করবেন না, আমার যা কিছু বলবার সব পরে জানাবো। চায়না লজে উপযুক্ত প্রহরা দেবার ব্যবস্থা করে ইন্টালি থানার পুলিশ ইন্সপেক্টর বিদায় নিলেন। সমস্ত ঘটনাই আচ্ছন্ন হয়ে রইল বিচিত্র এক রহস্য জবনিকার আড়ালে। পরদিন শহরের প্রত্যেকটি খ্যাত অখ্যাত সংবাদপত্রে চায়না লজ সংক্রান্ত খবর বেশ বড় বড় অক্ষরে ছাপা হয়েছিল। শহরের চারদিকে শুরু হলো বিস্ময়ের গুঞ্জন। প্রত্যেকটি লোকের মুখে মুখে খবরটা ফিরতে লাগল। ছাপা হয়েছিল, কলকাতার আকাশে হেলিকপ্টার, চায়না লজে বিচিত্র আততায়ী, রহস্যভেদে পুলিশের আপ্রাণ চেষ্টা। কে এই বৈজ্ঞানিক দস্যু, সে তথ্য এখনও পর্যন্ত অজ্ঞাত। চায়না লজের মালিক চিয়াংফুকে চেনে না কোরিয়া অঞ্চলে এমন লোক বিরল। তার অগাধ ধনৈশ্বর্যের কথা সর্বজন বিদিত। গত 23 এপ্রিল রাত 2টায় কলকাতার আকাশে একটি হেলিকপ্টার বিমানকে উড়তে দেখা যায়। এর চালক যে কে এবং কেনই বা এই বিমানখানা উড়ে এসেছিল, সে কথা জানা যায় না। এদিকে ওই হেলিকপ্টার বিমানটি এসে নামে কলকাতার কোরিয়া অঞ্চলের চায়না লজ নামক বাড়িখানার ছাদে। দুজন অজ্ঞাত আততায়ী ওই বিমানখানা থেকে নেমে চায়না লজের মালিক চিয়াংফুকে আক্রমণ করে। বোধহয় চিয়াংফুর অগাধ ধনৈশ্বর্যই ওই আক্রমণকারীদের প্রলুব্ধ করেছিল। কে বা কাহারা এই বৈজ্ঞানিক দস্যু এবং কেনই বা তাদের এই আকস্মিক আক্রমণ, সে তথ্য এখনও পর্যন্ত অনাবিষ্কৃত রয়েছে। আশা করা যায় পুলিশ বিভাগ আততায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হবে। এ ধরনের বৈজ্ঞানিক প্রণালীতে সংঘবদ্ধ আক্রমণ বোধহয় আমাদের দেশে এই প্রথম। যদি এই বৈজ্ঞানিক দস্যুদের গ্রেপ্তার না করা যায়, তবে সারা ভারতের বুকে যে এদের প্রভাব বৃদ্ধি পাবে, এ সম্বন্ধে কোনো সন্দেহের অবকাশ নেই। আমরা শান্তি ও শৃঙ্খলার রক্ষক পুলিশ বাহিনীকে এ সম্বন্ধে যথেষ্ট সচেতন হতে অনুরোধ করছি। ইন্টালি থানার সাব ইন্সপেক্টর মিস্টার হালদার বেশ জবরদস্ত লোক বলে পুলিশ মহলে সুপরিচিত। তিনি শটটাকে যথেষ্ট গম্ভীর করে চিয়াংফুর দিকে চেয়ে প্রশ্ন করলেন, একটা কথাও গোপন করবেন না, এ সম্বন্ধে কোনো চালাকি চলবে না আমার সঙ্গে। চিয়াংফু তার সরু সরু গোপ দুটো দুলিয়ে বলল, হ্যাঁ বুদ্ধ, গোপন করে আমার বিপদ বাড়াতে যাব কেন? মিস্টার হালদার বললেন, বেশ, এবার বলুন আপনার বক্তব্য। চিয়াংফু তার চোখ দুটো পিটপিট করতে করতে বলল, ভগবান বুদ্ধের দোহাই, ইন্দোচীনের সানি উপত্যকায় বাড়ি ওই লোকটার। কোন লোকটা? মিস্টার হালদার যেন আকাশ থেকে পড়লেন। তবে আর বলছি কি, ওই যে লোক দুটো আমাকে আক্রমণ করেছিল, তার মধ্যে যে পালের গোদা, তার কথাই বলছি। ওদের আপনি চেনেন তাহলে? হ্যাঁ বুদ্ধ, ওদের দুজনকে নয়, একজনকে। ও, যে দলপতি, তাকেই আপনি চেনেন? হ্যাঁ স্যার। আর অন্য লোকটা? তাকে চিনি না। সে সেদিন সকালে ছদ্মবেশে এসে আমার কাছে কিছু হিরে বিক্রি করে গিয়েছিল। তাই নাকি? হ্যাঁ স্যার। আমার টাকা পয়সা কোথায় থাকে তার সন্ধান জানবার জন্যেই বোধহয় ছদ্মবেশে এসেছিল হিরে বিক্রি করতে। কিন্তু আপনার ওপরেই বা ওদের এত নজর কেন, তা ঠিক জানি না। তবে আমার প্রচুর টাকা পয়সার কথা হয়তো ওরা শুনেছে।
তাছাড়া এই লোকটা তো আমাকে আগে থেকেই চিনতো। হ্যাঁ, এবার ওর কথা কি বলছিলেন, শেষ করুন। ব্যাপারটা স্যার এমন কিছু জটিল নয়। ওই লোকটা গত চীন জাপান যুদ্ধের সময় ইন্দোচীন থেকে পালিয়ে দক্ষিণ চীনে গিয়ে হাজির হয়। সেখানে সে সময়ের অরাজকতার সুযোগ নিয়ে লোকটা একটা বিরাট দস্যুদল গঠন করে প্রচুর অর্থ উপার্জন করতে থাকে। তারপর উদ্গ্রীব হয়ে মিস্টার হালদার প্রশ্ন করেন। তারপর চীন জাপান যুদ্ধ শেষ হয়ে গেলে পর কমিউনিস্টরা গোটা চীন দখল করে ফেলল। তখনও আমেরিকানের ছদ্মবেশে সেখান থেকে পালিয়ে আসে জাপানে। সেখানে আমেরিকান জেনারেলের ছদ্মবেশে একটা হেলিকপ্টার বিমান আর একখানা জেট প্লেন নিয়ে দুজন সঙ্গীর সাথে পালিয়ে যায়। এই খবর আমি শুনেছিলাম আমার একজন জাপানি বন্ধুর কাছ থেকে। সে কতদিন আগের কথা? তা প্রায় বছরখানেক হবে। তারপর তারপর আর কিছু জানতাম না, কিন্তু কে জানতো দস্যু লিউসিন এতদিন বাদে কলকাতার বুকে ফিরে আসবে। এই কি সেই বিখ্যাত ইন্দো চাইনিজ দস্যু লিউসিন? হ্যাঁ স্যার। মাই গড! মিস্টার হালদার বিস্ময়োক্তি করলেন, তারপর একটু থেমে বললেন, ওর দলের অন্য কারো নামটাম জানেন নাকি? ঠিক মনে নেই, তবে যতদূর মনে পড়ছে একটি মেয়ে ছিল ওর দলে। তার নাম বোধহয় ফ্লোরা। যাতে মেয়েটা অ্যাংলো চাইনিজ। আর দুজন ইন্দোনেশীয় দস্যুও ওদের দলে ছিল। তাদের নামও কি মনে আছে আপনার? না, শুধু ফ্লোরার কথাটা শুনেছিলাম সেই জাপানি বন্ধুর মুখে। কিন্তু ফ্লোরা নামনি মেয়েটাও যে সেই দলের, এমন কোনো প্রমাণ দেখাতে পারেন আপনি? প্রমাণ কোথা থেকে সংগ্রহ করব? তবে মিথ্যা কেন এর সাথে তার নামকে জড়িত করছেন? ফ্লোরা নামে একটি অ্যাংলো চাইনিজ গার্ল তো হোটেল রিগালের নর্তকী। তার বিরুদ্ধে কতকগুলি রিপোর্ট ইতিপূর্বে শুনেছিলাম আমি, কিন্তু বহু অনুসন্ধান করেও এমন কোনো প্রমাণ পাইনি যার বলে তাকে গ্রেপ্তার করা বা তার বিরুদ্ধে চার্জশিট চলে। হা বুদ্ধ! হোটেল রিগালের নর্তকী? এ বোধহয় তবে অন্য কোনো ফ্লোরা। না, আপনি কি বলছেন তা নিজেই ঠিক রাখতে পারছেন না দেখছি। ঠিক রাখবো কী করে স্যার? নর্তকী ফ্লোরার সঙ্গে দস্যু লিউসিনের কী সম্বন্ধ তা তো ভেবে পাচ্ছি না। এমন একটা জটিল রহস্য, সব কিছু মিলে যে মাথার মধ্যে কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে স্যার। রহস্য এমনই জটিলই হয়, তাকে সরল করবার জন্যে চাই বুদ্ধি। যাক, আপনার সঙ্গে মিথ্যা কথা বাড়িয়ে লাভ নেই, আপনি এখন বিদায় নিতে পারেন। চিয়াংফু উঠে ধীরে ধীরে ঘর ছেড়ে বেরিয়ে পড়ে। মিস্টার হালদার এতগুলো ঘটনার আকস্মিকতায় একবার দীর্ঘশ্বাস ফেললেন শুধু। চিন্তার ছায়া তার মনকে নিঃশেষে গ্রাস করে। ওয়েলেসলি অঞ্চলটাতে ভালো হোটেলের সংখ্যা খুব কম। তাছাড়া খুব বেশি সংখ্যায় ভালো হোটেল চলবার মতো জায়গাও এটা নয়। তবে এর মধ্যে যে হোটেলটা সবচেয়ে বড় এবং প্রচুর খ্যাতি অখ্যাতি যে হোটেলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, তার নাম হচ্ছে হোটেল রিগ্যাল। সেদিন বিকেল 5টার সময় একটি ঝকঝকে পন্টিয়াক গাড়িকে এসে দাঁড়াতে দেখা গেল হোটেল রিগ্যালের সামনে। হোটেল খোলা আছে, তবে ভিড় এখন নেই। ভিড় হবার সময়ও এটা নয়। ভিড় হবে রাত 8টার পর থেকে। তার কারণও অবশ্য আছে। হোটেলের ঠিক সামনেই একটা বিরাট বোর্ডের ওপর লেখা আছে বেশ বড় বড় হরফে, রাত 8টায় ব্যালে ডান্স, প্রধান আকর্ষণ অ্যাংলো চাইনিজ নর্তকী ফ্লোরা। যে একদল রূপ পিপাসু লোকের তৃষ্ণার্ত চোখ রাত 8টার পর থেকে হোটেলে এসে ভিড় জমায়, তাদের কাছে ফ্লোরার নাম সুপরিচিত। যেমন সুপরিচিত তাদের কাছে কেরুর হুইস্কি বা জনি ওয়াকার ব্র্যান্ডি। এই দুইয়ের সংমিশ্রণে রাত 8টা থেকে 12টা পর্যন্ত কাটে অজস্র হইচই আর হুল্লোড়ে। অর্কেস্ট্রা, নর্তকীদের দেহভঙ্গিমা, দর্শকদের উচ্ছ্বসিত প্রশংসা হোটেল রিগ্যালকে সরগরম করে তোলে। মদ আর পোড়া চুরুটের গন্ধে বাতাস হয়ে ওঠে মাতাল। তারপর অর্কেস্ট্রার বাজনা থামে, কলরব স্তব্ধ হয়। অর্ধ উন্মত্ত লোকগুলি নিজস্ব প্রিয় নর্তকীদের দেহভঙ্গিমার বিশেষ টুকরোগুলো নিয়ে মনের মধ্যে নাড়াচাড়া করতে করতে হোটেল থেকে বেরিয়ে নিজ নিজ গন্তব্যপথের দিকে পা বাড়ায়। তাদের প্রলাপ আর উল্লাসধ্বনি ভদ্রঘরের গৃহস্থদের মধ্যরাত্রির নিদ্রার ব্যাঘাত ঘটায়। এই হচ্ছে হোটেল রিগ্যালের একটা অংশের রূপ। তার অন্য একটা অংশ অবশ্য আছে। বেশ, এবার আপনাদের সেখানেই নিয়ে চলি।
বিকেল 5টায় যে মোটরটা হোটেল রিগালের সামনে এসে দাঁড়ালো তা থেকে নেমে এলো দুজন লোক। দুজনের পোশাক দেখেই তাদের সাধারণ ইউরোপীয় বা আমেরিকান ভদ্রলোক মনে না করে উপায় নেই, কিন্তু এরা তার কোনোটাই নয়। একজন ইন্দো চাইনিজ, অন্যজন চীনে ম্যান। দুজনেরই ঢুলু ঢুলু চোখে বিশ্বের তন্দ্রা মাখানো। তারা যে বিশেষ কোনো নেশায় অভ্যস্ত এটা তাদের চেহারা মনোযোগ দিয়ে দেখলেই বোঝা যায়। হোটেলের বুকে পা দিতেই ম্যানেজার মিস্টার আয়েঙ্গার ঘাড় নেড়ে বিচিত্র কায়দায় তাদের অভিবাদন জ্ঞাপন করল। এটা কিন্তু ভক্তি বা শ্রদ্ধা মিশ্রিত নয়। প্রত্যহ এই ধরনের কাজ করতে করতে মিস্টার আয়েঙ্গারের এটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। সে জানে এই দুজন ভদ্রলোককে হোটেলের মালিক যথেষ্ট সম্মান ও ভয় করে, আর সে সামান্য 200 টাকা মাইনের চাকর হয়ে তা না করলে যে কোনো মুহূর্তে তার চাকরি নিয়ে টানাটানি পড়তে পারে। দুজনেই হনহন করে একতলা পেরিয়ে দোতলার দিকে পা বাড়ায়। ম্যানেজারের অভিবাদনের প্রত্যভিবাদন জানাতেও তারা ভুলে যায় যেন। ম্যানেজার মিস্টার আয়েঙ্গার নিজের মনেই বিড়বিড় করে বলে, শুকরের সামনে মুক্ত ছড়ালেই বা কি, না ছড়ালেই বা কি? কার উদ্দেশ্যে কথাটা বলছো হে? পেছন থেকে গম্ভীর গলায় প্রশ্ন ভেসে আসে। মিস্টার আয়েঙ্গার চেয়ে দেখে তার পেছনে দাঁড়িয়ে স্বয়ং হোটেলের মালিক আল্লাহ বক্স। তার দু চোখে বিরক্তি আর ক্রোধ মিশে একাকার হয়ে গেছে। মিস্টার আয়েঙ্গারের গলা শুকিয়ে কাঠ। সে কোনো মতে ঘাটটা নেড়ে বলল, নিজের মনেই বলছিলাম স্যার। বলি, চাকরিটা কি বজায় রাখবে না খোয়াতে চাও? আগে স্যার, উনি নমস্কার। ওদের মতো লোকের সময়ের দাম আছে, বুঝেছ হে? তোমাকে নমস্কার জানানোর জন্যে ওদের সময় নষ্ট করা চলে না। কিন্তু আমি তো ঠিকমতোই স্যালুট করেছিলাম। তাই করবে, এটা তোমার ডিউটি। উনি কি করছেন তা নিয়ে সমালোচনা করাটা বুদ্ধিমানের কাজ নয়, অন্তত যদি চাকরিটা বজায় রাখার ইচ্ছে তোমার থাকে। তা তো বুঝলাম স্যার, কিন্তু এই বুঝেই সবসময় চলবে মিস্টার আয়েঙ্গার। কথা না বাড়িয়ে আল্লাহ বক্স দ্রুত দোতলার দিকে এগিয়ে যায়। মিস্টার আয়েঙ্গার অন্যদিকে মুখ ফিরিয়ে একটা মুখভঙ্গি করে বলে, দূত্তর চাকরি। দোতলার একটা ঘরের দরজায় 3বার টোকা পড়ল। ভেতর থেকে মেয়েলি গলায় উত্তর ভেসে এলো, ভেতরে আসতে পারো। লোক দুটির মধ্যে একজন বাইরে দাঁড়িয়ে থাকে, অন্যজন ঘরের মধ্যে প্রবেশ করে। কি খবর লিউসিন? আয়নার সামনে প্রসাধনরতা মেয়েটি প্রশ্ন করে। এখনও দেখছি তৈরি হতে পারোনি ফ্লোরা। মাত্র 8 ঘন্টা আগে তোমার ফোন এলো, এত অল্প সময়ের মধ্যে কি করে? মুখে পাউডারের পাপটা বুলোতে বুলোতে ফ্লোরা উত্তর দেয়, কিন্তু আমি এর মধ্যে রেডি হয়ে চলে এলাম। মেয়েদের একটু সময় বেশি লাগে। ফ্লোরা হেসে ওঠে খানিকটা ওজন করা হাসি। বিশেষ করে তোমার সময় লাগে সবচেয়ে বেশি। লিউসিন টেনে টেনে হাসতে থাকে। তোমার পোশাকের ওপরেই অনেক কিছু নির্ভর করে কি না? আহা, ওই পুরনো হলদে গাউনটা বাদ দাও ফ্লোরা, তার চেয়ে দামি লাল রঙের সেই গাউনটা বরং। কেন, আজকের শিকারটা খুব দামি নাকি? হ্যাঁ, রুই কাতলা। তোমার কথার কোনো দাম দিই না আমি লিউসিন। তার মানে? সেবার তুমি বললে চিয়াংফু খুব বিরাট এক শিকার, কিন্তু কাজের বেলায় 5টা হাজারও মিলল না। সেটা আমাদের অসাবধানতার জন্যে। বুড়োর যা টাকা আছে তাতে 5,000 কেন, 5 লাখও বেশি কিছু নয়। তবে ছেড়ে দিলে কেন? দাঁড়াও, ওদিকে পুলিশের হইচইটা একটু কমে যাক, তারপর আবার চেষ্টা করা যাবে। তা আজকে যেতে হবে কত দূর? রওনা হয়েই বুঝতে পারবে কোন দিকে যেতে হচ্ছে। মুখে পাউডারের প্রলেপটা হালকা তুলি দিয়ে মুছতে মুছতে ফ্লোরা বলে, কিন্তু 7টার মধ্যে ফিরতে হবে মনে থাকে যেন, ওদিকে নাচের সময় হয়ে আসবে। সে কথা মনে আছে আমার। চলো, সবে 5:15 হলো দেখতে পাচ্ছি। ঠোঁটের রক্তরাঙা লিপস্টিকের প্রলেপটা বুলানো হয়ে যায়। তারপর গালের হালকা গোলাপি রঙের আমেজ। সবশেষে ফ্লোরা তার ভ্যানিটি ব্যাগটি হাতে নিয়ে দোলাতে দোলাতে বলে, আই অ্যাম অলসো রেডি। ওদের দুজনকে বুকে নিয়ে দামি পন্টিয়াক গাড়িটি তীব্র বেগে মহানগরীর পথ ধরে এগিয়ে চলে। হোটেলের ম্যানেজার মিস্টার আয়েঙ্গারের ঘরের সামনে একজন দোহারা চেহারার ভদ্রলোক এসে দাঁড়ান। আয়েঙ্গার সেলাম ঠুকে প্রশ্ন করে, কাকে চাই? এই হোটেলে কি ফ্লোরা নামে কোনো মেয়ে? আয়েঙ্গার মনে করে দামি খদ্দের বোধ হয়। বিগলিত হেসে বলে, নিশ্চয়ই স্যার,
তার সাথে কি কোনো প্রয়োজন আছে আপনার? হ্যাঁ, ছিল, কিন্তু তিনি বোধহয় হ্যাঁ বেরিয়ে গেছেন। তবে যে কোনো দিন আসতে পারেন রাত 8টার পর। উনি ব্যালেতে অংশগ্রহণ করেন। ধন্যবাদ। একখানা 10 টাকার নোট আয়েঙ্গারের হাতে গুজে দেন ভদ্রলোকটি। চলি তাহলে আজকের মতো, আবার দেখা হবে। লোকটির মুখে ফুটে ওঠে রহস্যময় হাসি। আকস্মিক অর্থপ্রাপ্তির আনন্দে আয়েঙ্গারের মনে কিন্তু লোকটির বিষয়ে কোনো সন্দেহই জাগে না। আবার চায়না লজ। এবার আর মালিক চিয়াংফু নয়। 3 নম্বর ফ্ল্যাটে থাকেন ধনী বিদেশি ব্যবসায়ী লালা যোদমল শঙ্কর প্রসাদ। বিখ্যাত ধনী, শহরের বুকে 3-4টি বাড়ি, কিন্তু সবগুলো বাড়ি ভাড়া দেওয়া। মাসের শেষে মোটা টাকা ভাড়া আদায় করেন, আর নিজে সস্ত্রীক থাকেন এই চায়না লজের 3 নম্বর ফ্ল্যাটে। লোকে জিজ্ঞাসা করলে শঙ্করপ্রসাদ বলেন, কি দরকার অত বড় বাড়িতে, তার চেয়ে এই বেশ ভালো। ছোটোখাটো ফ্ল্যাটে থাকলে বেশ কিছুটা স্বাচ্ছন্দ্য পাওয়া যায়, বড় বাড়ি হলে খরচও হয় বেশি। অনেকে তাই বলে। শঙ্করপ্রসাদ লোকটা হাড় কিপটে, ছেলে নেই পুলে নেই, কি দরকার বাবু অত টাকা জমিয়ে। সেদিন সন্ধ্যা 6টা। 3 নম্বর ফ্ল্যাটে কড়াটা নড়ে উঠল। কে? শঙ্করপ্রসাদ দরজার ধারে এগিয়ে যান। মিস্টার চিদম্বরম স্যার, দরজাটা খুলুন। দরজাটা খুলে শঙ্করপ্রসাদ দেখেন একজন পুরুষ আর একজন নারী। দুজনেরই বেশভূষায় বিপুল আভিজাত্যের চিহ্ন। তবে মিস্টার শঙ্করপ্রসাদের দৃষ্টি বেশি আকৃষ্ট হল নারীটির দিকেই। তার গলায় ঝুলন্ত দামি হীরা বসানো নেকলেসটির দিকে চেয়ে তিনি ভাবতে থাকেন, ওগুলো আসল হিরে হলে তার দাম কমসে কম 1050-এর কাছাকাছি হতে বাধ্য। নমস্কার মিস্টার প্রসাদ। নমস্কার মিস্টার চিদম্বরম। তারপর খবর কি আপনার? মৃদু হাসির রেখা মুখে ফুটিয়ে তুলে মিস্টার চিদম্বরম ওরফে দস্যু লিউসিন বলে, খবর ভালোই, সব কিছু ঠিক করে ফেলেছি। আমাদের কোম্পানির নাম দেওয়া হবে চিত্ররূপা লিমিটেড। কেমন, ভালো নয় কি? সত্যি চমৎকার নাম, গ্রীবায় অপূর্ব ভঙ্গি করে ফ্লোরা বলে। বিগলিত হেসে মিস্টার প্রসাদ মিস্টার চিদম্বরমের দিকে চেয়ে বলেন, ওর সঙ্গে পরিচয় হলো না তো? মিস্টার চিদম্বরম দ্বিধাহীন কণ্ঠে বলেন, উনি আমাদের বইতে নায়িকার ভূমিকায় অবতীর্ণ হবেন। মিস্টার প্রসাদ তার চোখের দৃষ্টিটাকে বার কয়েক ফ্লোরার ওপর বুলিয়ে নিয়ে বলে ওঠেন, সত্যিই চমৎকার মানাবে, আমাদের পিকচার হিট করতে বাধ্য। কি বলেন মিস্টার চিদম্বরম? মিস্টার চিদম্বরম সে কথায় বিন্দুমাত্র মনোযোগ না দিয়ে একটা সিগারেট ধরান। তারপর দামি সিগারেটের টিনটা মিস্টার প্রসাদের দিকে এগিয়ে ধরেন। মিস্টার প্রসাদ একটা সুদীর্ঘ টান দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে বলেন, তারপর স্টোরি কার নিচ্ছেন? মিস্টার চিদম্বরম ধোঁয়ার রিং ছাড়তে ছাড়তে বলেন, বোম্বের বিখ্যাত ফিল্ম স্টোরি লেখক কে আব্বাসকে তার করে দিয়েছি। তার 2খানা বই পরপর তোলা হবে। ভেরি গুড। মিস্টার প্রসাদ উঠে দাঁড়ান। ফ্লোরা মিস্টার প্রসাদের বাঁ পাশের কোচে এসে বসে পড়ে। মিস্টার প্রসাদের দিকে চেয়ে মৃদু কটাক্ষ হেনে বলে, বসুন না মিস্টার প্রসাদ, ওভাবে ঘুরে বেড়ালে কি কথা হয় নাকি? মিস্টার প্রসাদ এই আহ্বানকে উপেক্ষা করতে পারেন না। তিনি ফ্লোরার ঠিক পাশেই বসে পড়ে বলেন, এর আগে কোনো বইতে কি আপনি অভিনয় করেছেন নাকি? না। মিস্টার চিদম্বরম বলে ওঠেন, ফ্লেশ ফিগারের দামই ফিল্ম ওয়ার্ল্ডে বেশি। বর্তমানে উনি কলকাতার বিখ্যাত নর্তকীদের মধ্যে একজন। তবে ফিল্ম জগতে এই ওর প্রথম পদক্ষেপ। ওর নতুন নামকরণও করা হয়েছে। ফিল্ম জগতে ওর নাম হবে শ্রীমতী শকুন্তলা। বেশ ভালো নাম, মিস্টার প্রসাদ বলেন। ঠিক ওর চেহারার মতোই মিষ্টি নাম দিয়েছেন আপনি মিস্টার চিদম্বরম। সত্যি ফিল্ম ডাইরেক্টরের কাজ আপনার মতো লোকদেরই উপযুক্ত বটে। মিস্টার চিদম্বরম বিনয়পূর্ণ ভঙ্গি করে বলেন, কি যে বলেন আপনি। মিস্টার প্রসাদ কি যেন বলতে যাচ্ছিলেন, বাধা দিয়ে ফ্লোরা বলে ওঠে, তারপর কাজের কথাগুলো এবার শেষ করে ফেলুন মিস্টার চিদম্বরম। আমার ডান্স 8টায়, এক্ষুনি উঠতে হবে। যেন আকস্মিকভাবে সম্বিত ফিরে পেয়েছেন এমনই একটা ভঙ্গি করে মিস্টার চিদম্বরম বলেন, হ্যাঁ, এবার কাজের কথাটা, মানে ওই স্টুডিওর ব্যাপারটা স্যার। বলুন না, গম্ভীর কণ্ঠে মিস্টার প্রসাদ বলেন। স্টুডিওর ফ্লোর ভাড়া করতে হবে,
অভিনেতা অভিনেত্রীদের বুক করতে হলে কিছু আগাম দিতে হবে। তারপর ধরুন গিয়ে মিউজিক ডাইরেক্টর, আর্ট ডাইরেক্টর, ফিল্ম কিছু কেনা। বাধা দিয়ে মিস্টার প্রসাদ বলেন, আপনার লিস্ট এখন থামান মিস্টার চিদম্বরম। বলি, সব শুদ্ধ কত হলে চলবে? বেশি নয় স্যার, বেশি নয়, 1000 হলেই সব ম্যানেজ করে ফেলতে পারবো। বেশ বেশ, তাই নিন। মিস্টার প্রসাদ ডয়ার থেকে চেক বই বের করে একখানা 10,000 টাকার চেক লিখে তুলে দিলেন মিস্টার চিদম্বরমের হাতে। মিস্টার চিদম্বরম উঠে দাঁড়িয়ে বললেন, চলি স্যার আজকের মতো। বেরিয়ে যেতে যেতে হঠাৎ পিছনে ফিরে ডান হাতটা তুলে একটা বিচিত্র ভঙ্গি করে মৃদু হাসিমুখে ফ্লোরা বলল, টাটা। মিস্টার প্রসাদের একাগ্র দৃষ্টি ফ্লোরার দিকে আবদ্ধ হয়। তার দৃষ্টির সঙ্গে সঙ্গে সারা মনটাও বোধহয় জয় করে ফেলে ফ্লোরা। কিন্তু মিস্টার প্রসাদ বোধহয় তখন ধারণাও করতে পারেননি যে উজ্জ্বল সিল্কের শাড়ি পরা, রঙের আবরণে মোড়া দামি হীরের নেকলেস গলায় এই মেয়েটা জীবনে আর কোনো দিনই চায়না লজের বুকে পা ফেলবে না। হোটেল রিগালে ডুয়েট ডান্স চলছিল। দর্শকবৃন্দের উচ্ছ্বাস, আলোর প্রাচুর্য, আনন্দের বিচিত্র সব বহিঃপ্রকাশ, আর তার সাথে সফেন সুরার উদ্বেল প্রবাহ। হঠাৎ 5 নম্বর বক্সে শোনা গেল একটা আর্তচিৎকার, মুমূর্ষুর অন্তিম ক্রন্দন যেন। মৃত্যুপথযাত্রীর শেষ দীর্ঘশ্বাস বুঝি কোন এক হতভাগ্যের জীবনদ্বীপ নির্বাণের সংকেত ঘোষণা করল। দর্শকরা একসঙ্গে চিৎকার করে উঠল। দপ করে জ্বলে উঠল সব আলো একসঙ্গে। হোটেলের সারা বুক জুড়ে হইচই আরম্ভ হলো। একটু পরেই সকলের মুখে মুখে ফিরতে লাগলো একটি খবর, 5 নম্বর বক্সে একজন লোক নিহত হয়েছে। বুকের পাঁজরে একটি বৃহৎ ছোড়া আমূলবিদ্ধ। আততায়ীর কোনো সংবাদ পাওয়া যায়নি। ম্যানেজার ফোন তুলল, হ্যালো, পুলিশ স্টেশন। ওধারে হোটেল রিগালের দোতলার কক্ষে ফ্লোরার হাতে একটা ব্যাগ গুজে দিতে দিতে মিস্টার চিদম্বরম ওরফে দস্যু লিউসিন বলল, এটা ভালো করে রেখে দাও, সেই গুপ্ত ফোকরে। আমাকে এক্ষুনি এখান থেকে পালাতে হবে। ফ্লোরা অবাক হয়ে প্রশ্ন করে, কেন? হোটেলে এক্ষুনি পুলিশ আসবে। পুলিশ? হ্যাঁ, 5 নম্বর বক্সে একজন লোক খুন হয়েছে। কে খুন করলো তাকে? সেটা জেনে তোমার লাভ নেই। ওর মধ্যে যা আছে তার দাম 1050-এর কম নয়। আচ্ছা, চলি আজ রাতের মতো। পেছনের ঘোরানো সিঁড়িটা দিয়ে নেমে যাব। দস্যু লিউসিনের দেহটা অদৃশ্য হয়ে যায় রাতের আধারে ঘেরা নিঃসীম কালো যবনিকার আড়ালে। ফ্লোরার কানে ভেসে আসে অপসৃয়মান মোটরের ইঞ্জিনের ক্ষীণ গর্জনের শব্দ। খবরটা যেন ওয়েলেসলি পুলিশ স্টেশনকে চঞ্চল করে তুলল। হোটেল রিগালের বুকে খুনের খবরটা পেয়েই ওসি মিস্টার তরফদার ছুটলেন ঘটনাস্থলের দিকে। সব কিছু গতানুগতিক তদন্ত আর জেরা শেষ হলো। মিস্টার তরফদার এমন কোনো সূত্রই আবিষ্কার করতে পারলেন না যা থেকে বোঝা যায় ওই হত্যারহস্যের মূল নায়ক কে। সামান্য যেটুকু তিনি জানতে পারলেন তা হচ্ছে এই যে নিহত ব্যক্তির বাড়ি কোরিয়া অঞ্চলে। সেখানে কতকগুলি ছোটোখাটো ব্যবসায়ের সঙ্গে সে জড়িত ছিল। তাছাড়া কলকাতার বুকে তার একটি চালু কারখানা ও ছোট একটা মনোহারী দোকানও আছে। বিরাট অন্ধকারের বুকে এ যেন সামান্যতম আলোকরেখাও নয়। এইটুকু অবলম্বন করে এগুনো চলে, কিন্তু তাতে সফলতার আশা বিশেষ কিছুই থাকে না। মিস্টার তরফদার তখন হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। এমন সময় একজন কনস্টেবল এসে তাকে স্যালুট করে বলল, স্যার, ওই লোকটার পায়ের জুতোর মধ্যে এই কাগজটা পাওয়া গিয়েছে। সে কি? হ্যাঁ, এই দেখুন, জুতোর মধ্যে লুকোনো ছিল। মিস্টার তরফদার ভাঁজ খুলে কাগজটা পড়তে লাগলেন। ছোট ছোট অক্ষরে কাগজের বুকে লেখা, চায়না লজ, 20 অক্টোবর। প্রিয় মিস্টার থিবো, তোমাকে যা বলা হয়েছে সেই অনুসারে যাতে কাজ হয় তাই আমি চাই। মিথ্যা গোলমাল করে জিনিসটাকে ঘোরালো করে তুলো না। ওধারের ব্যবস্থা শেষ করে তুমি রাতে আমার সঙ্গে দেখা করো। মালের জন্যে তোমার যা প্রাপ্য তা তুমি পাবে। আমার কথার কখনো নড়চড় হয় না। তোমার কথার ওপরেও বোধ হয় আমি বিশ্বাস করতে পারি। আজকেই আসছো জেনে সব কিছু তৈরি রাখলাম। শুভেচ্ছা যেন। ইতি ভবদীয় চিয়াংফু। চায়না লজ আর চিয়াংফু, আশ্চর্য যোগাযোগ। মিস্টার তরফদারের মাথার মধ্যে দিয়ে যেন তড়িৎ শিখার কাঁপন বয়ে গেল। দিন কয়েক আগে চায়না লজের বুকে অনুষ্ঠিত ঘটনাগুলি
তার মনের পর্দার ওপর দিয়ে পরপর ঝিলিক দিয়ে গেল একে একে। এক্ষুনি এন্টালি থানার সঙ্গে যোগাযোগ স্থাপন করা উচিত। তিনি টেলিফোন তুলে এন্টালি থানার ওসি মিস্টার হালদারের সঙ্গে যোগাযোগ স্থাপন করলেন। হ্যালো, আপনি মিস্টার হালদার? হ্যাঁ, আমি ওয়েলেসলি পুলিশ স্টেশন থেকে বলছি। আমি তরফদার। হো, নমস্কার। কি ব্যাপার মিস্টার তরফদার, এত জরুরি যে? হ্যাঁ, চায়না লজ সংক্রান্ত কেসটা তো আপনার হাতেই আছে, সে সম্পর্কেই। কোনো নতুন ক্লু নাকি? হ্যাঁ, তার সঙ্গে জড়িত একটা মার্ডার কেস ঘটেছে আমারই এলাকায়। শুনুন। তারপর যে সব কথাবার্তা তিনি শুরু করলেন তা সাধারণের শোনবার মতো নয়। পুলিশ কোর্টের ভাষায় চলল তাদের আলাপ। রহস্যপূর্ণ যেসব ঘটনার কিনারা করা পুলিশ বিভাগের পক্ষে অসম্ভব বলে মনে হয়, তাতে হাত দেওয়া ডিটেকটিভ দীপক চ্যাটার্জির চিরদিনের অভ্যাস। এতে সে শুধু আনন্দই পায় না, কেমন যেন একটা নেশাও আছে এসব ব্যাপারের মধ্যে। এসব ঘটনার সঙ্গে যেন তার আত্মার অবিচ্ছিন্ন যোগাযোগ। তাই সেদিন বিকেলে লালবাজার থানা থেকে দীর্ঘদিন বাদে যখন আহ্বান এলো, তখন সে নবনিযুক্ত ডেপুটি কমিশনার মিস্টার মুখার্জির সঙ্গে দেখা না করে পারল না। সাধারণ ভদ্রতা সুযোগ বাক্য বিনিময় শেষ হলো। অবশেষে মিস্টার মুখার্জি বললেন, একটা জরুরি প্রয়োজনেই আপনাকে ডেকে আনতে বাধ্য হয়েছি মিস্টার চ্যাটার্জি। বলুন। ব্যাপারটা হচ্ছে চায়না লজ সংক্রান্ত। কিছুদিন আগে ওখানে একটা মারাত্মক ধরনের ষড়যন্ত্রমূলক কার্যকলাপ সংঘটিত হয়েছিল। এই কথাটা বোধ হয় মনে আছে আপনার। হ্যাঁ, খবরের কাগজে দেখেছিলাম বটে। গতকাল রিগাল হোটেলে একটা ডান্সের সময়ও অদ্ভুত একটা হত্যাকাণ্ড অনুষ্ঠিত হয়েছে। আর রিগাল হোটেলের ওই হত্যার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ আছে চায়না লজের ঘটনাটির। কি করে বুঝলেন? আচ্ছা শুনুন। মিস্টার মুখার্জি দীপককে ঘটনাগুলি বিস্তারিতভাবে বলতে শুরু করলেন একে একে। আমরা ততক্ষণে ঘটনার সূত্র ধরে আর একটা দৃশ্যের জবনিকা উত্তোলন করি। রায় বাহাদুর অসীম ব্যানার্জিকে চেনে না কলকাতা শহরে এমন লোক যারা আছে, তাদের সংখ্যা অত্যন্ত নগণ্য। শিক্ষিত সমাজের প্রতিটি লোকের মুখে মুখে ফেরে তার নাম। তবু তার নাম বললে ভুল হবে, তার পরিবারের প্রত্যেকটি লোকের নাম। তার মেয়ে রীটা ব্যানার্জি ইন্টারমিডিয়েটে গোল্ড মেডেল পেয়েছে। কাগজে কাগজে তার ছবি ছেপে বের হয়েছিল। এক শ্রেণীর যুবকদের কল্পলোকের আদর্শ একটি নারী। অসামান্য সুন্দরী ও শিক্ষিতা এ মেয়ের জন্যে রায়বাহাদুর অসীম ব্যানার্জি আর তার স্ত্রীর গর্বের অন্ত ছিল না। রায়বাহাদুর কথায় কথায় বলতেন, মেয়ে যদি সুশিক্ষিতা হয়ে পরিবারের মুখ উজ্জ্বল না করল, তবে তেমন মেয়ের নাম কারো মুখে আনা উচিত নয়। কিন্তু মেয়ের গর্ব নিয়ে অসীম ব্যানার্জি বেশি দিন বেঁচে রইলেন না। হঠাৎ হার্ট ফেল করে একদিন তার মৃত্যু হলো আকস্মিকভাবে। আর তার মৃত্যুর সঙ্গে সঙ্গে সারা পরিবারের বুকের ওপর দিয়ে যেন বিরাট একটা ঝড় বয়ে গেল। মানুষ কথায় বলে, দাঁত থাকতে দাঁতের মর্যাদা কেউ বোঝে না। কথাটি যে কত বড় সত্যি তা এক্ষেত্রে বেশ ভালো করে বোঝা গেল। পরিবারের হিতৈষী যেসব যুবক মিস্টার ব্যানার্জি বেঁচে থাকতে তার বাড়িতে ঘন ঘন যাতায়াত করত, তাদের আর টিকিরও সন্ধান পাওয়া যায় না। পাছে আবার এই পরিবারের সঙ্গে জড়িত থাকলে কারণে অকারণে কোনো সাহায্য চেয়ে বসে, এই ভয়ে আর কেউ ও বাড়িতে পা দেয় না। কিন্তু শুধু একটা জিনিসের ওপরে ভরসা রেখে মিস্টার ব্যানার্জির মেয়ে রীটা আর তার মা খানিকটা আশ্বস্ত ছিলেন। মৃত্যুর বছর দশেক আগে মিস্টার ব্যানার্জি একটা লাইফ ইন্স্যুর করিয়েছিলেন। টাকার অঙ্কটা 1020 হবে। এই 20,000 টাকাটা এবার পাওয়া যাবে নিশ্চয়ই। আর তাহলেই আসন্ন সংকটের হাত থেকে এই পরিবার রক্ষা পাবে। এই খবরটি কিন্তু কেউ বড় একটা জানত না। কেবল জানত একজন লোক, সে হচ্ছে ফিল্ম ডাইরেক্টর মিস্টার চিদম্বরম। মিস্টার চিদম্বরমের এ বাড়িতে যাতায়াত আজ প্রায় 5-6 মাস থেকে। তিনি একজন উদ্যোগী ও ফুর্তিবাজ লোক। তাছাড়া রিটার গান বাজনা ও নাচের ওপর ভয়ানক ঝোঁক আছে, এই খবর তিনি রাখতেন। তিনি রিটাকে প্রথমে ফিল্মে নামতে উপদেশ দেন, কিন্তু সম্প্রতি সেই উপদেশটা আরও সুন্দরভাবে কার্যকরী হতে চলেছে। রিটার তখন টাকার খুবই দরকার। কাজেই এখন যদি মিস্টার চিদম্বরমের সাহায্যে ফিল্মে নামা যায়, এই আশায় রিটা তার সঙ্গে খুব বেশি মেলামেশা শুরু করেছে। মেলামেশাটা প্রায় বন্ধুত্বের পর্যায়ে গিয়ে পড়েছিল। প্রথমটা মিসেস ব্যানার্জি এতে আপত্তি জানিয়েছিলেন,
কিন্তু এখন মেয়ের ভবিষ্যৎ উন্নতির সুযোগ দেখে তিনি আর কোনো বাধাই দেন না। তাই মিস্টার চিদম্বরমের সঙ্গে এই পরিবারের যোগাযোগটা বেশ ঘনিষ্ঠই হয়ে উঠেছে। সেদিন মিস্টার চিদম্বরম কথায় কথায় জিজ্ঞাসা করলেন, এবার একটা কিছু করতে হয়, কি বলেন মিস রিটা? হ্যাঁ, তা তো বটেই। 2-1 দিনের মধ্যেই আমাদের শুটিং বোধহয় আরম্ভ হবে। আপনার নিশ্চয়ই বর্তমানে টাকার খুব প্রয়োজন। না, এখন অবশ্য ততটা নয়। কেন, আপনার বাবার অন্তিম কার্যাদি? সেজন্যই চিন্তা নেই মিস্টার চিদম্বরম। তাই নাকি? তিনি ব্যাংকে কোনো অর্থ গচ্ছিত রেখে গিয়েছিলেন নাকি? না। তবে তার 1020 টাকার লাইফ ইন্স্যুরেন্স ছিল। সেই পলিসির টাকাটা বর্তমানে... ও, বুঝেছি। মিস্টার চিদম্বরম যেন স্বস্তির নিঃশ্বাস ফেললেন। বললেন, যাক, আপাতত তাহলে আপনাদের সেরকম বিপদ কিছু নেই। এর মধ্যে যদি কোনো কাজ পান তাহলেই একরকম চলবে, কি বলেন? হ্যাঁ, রিটা মৃদু হেসে উত্তর দেয়। তাহলে এতদিন টাকাটা তোলার ব্যবস্থা করেননি কেন? তেমন সুযোগ হচ্ছে না, তাই। কোন কোম্পানিতে আপনার বাবা ইনশিওর ছিল? সাদার্ন ইন্ডিয়া লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। ওহো, তার হেড অফিস তো চৌরঙ্গি টেরেসে। চেনেন নাকি? চিনি মানে? তার ম্যানেজিং ডাইরেক্টর আমার ইন্টিমেট ফ্রেন্ড। তাই নাকি? তবে তো খুব সুবিধেই হলো। নিশ্চয়ই। কই, পলিসিটা একবার দেখান তো। রিটা উঠে দ্রুত পাশের ঘরে যায়। চপলা বনহরিণীর গতিভঙ্গি যেন ফুটে ওঠে তার সে চলায়। কয়েক মিনিট পরে দ্রুত পদে ফিরে এসে বলে, এই যে পলিসিটা, দেখি। ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে মিস্টার চিদম্বরম বলেন, এর টাকা সাধারণভাবে পেতে গেলে 6 মাস লাগবে। তবে আমি চেষ্টা করলে বোধহয় মাসখানেকের মধ্যেই ব্যবস্থা করতে পারবো। তাই নাকি? এই সামান্য কাজটুকু যদি দয়া করে... না না, এর মধ্যে দয়ার কি আছে? এটা আমার ডিউটি। পলিসিটা দিন। সব ব্যবস্থা ঠিক করে মাসখানেক বাদে আমি আপনাকে সঙ্গে করে নিয়ে যাব কোম্পানির অফিসে। আপনি সই করে দিলেই টাকাটা... আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো মিস্টার চিদম্বরম, তা আমার জানা নেই। রিটার কণ্ঠ আবেগপূর্ণ। পরদিন বেলা 10টা সাদার্ন ইন্ডিয়া লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির অফিসে প্রবেশ করল 2 জন লোক। একজন পুরুষ, অন্যজন নারী। পুরুষের পরনে স্যুট, আভিজাত্যের আলোয় সারা দেহ ঝলমল করছে। মেয়েটির পরনে সিল্কের শাড়ি আর লাল টকটকে সিল্কের ব্লাউজ, সারা দেহে যেন আগুনের নেশা মাখানো। ম্যানেজিং ডাইরেক্টর মিস্টার জোন্সের ঘরে সোজা প্রবেশ করল 2 জন। মিস্টার জোন্সের মুখ আলোকোজ্জ্বল হয়ে উঠল ওদের দিকে চেয়ে। কী চাই আপনাদের? জরুরি একটা বিষয় নিয়ে কথা বলতে চাই স্যার। বেশ, বলুন। আপনি বোধহয় সংবাদপত্রে পড়েছেন যে রায়বাহাদুর অসীম ব্যানার্জির সম্প্রতি মৃত্যু ঘটেছে। হ্যাঁ, কথাটা মনে আছে আমার। সেই সূত্রেই কথা বলতে এসেছি আমরা। আপনাদের কোম্পানিতে ওর একটা পলিসি ছিল। হ্যাঁ, 20,000 টাকার। ধন্যবাদ। ইনিই হচ্ছেন মিস্টার ব্যানার্জির মেয়ে রিটা ব্যানার্জি। হো, তাই নাকি? নমস্কার। পরিচিত হয়ে বিশেষ আনন্দিত হলুম মিস ব্যানার্জি। বিশেষ কারণেই আজ ওকে আপনার কাছে ছুটে আসতে হয়েছে মিস্টার জোন্স। বুঝেছি। ওই টাকাটার এখন খুবই প্রয়োজন আপনাদের, তাই না? হ্যাঁ। পলিসিটা দেখি। রিটার ছদ্মবেশধারিণী ফ্লোরা একটা পলিসি এগিয়ে দিল মিস্টার জোন্সের দিকে। তার দুটি লাবণ্যপূর্ণ চোখে যেন বিশ্বের আকুতি। মিস্টার জোন্সের তরুণ হৃদয়ে গিয়ে বিদ্ধ হল সে দৃষ্টির অসহনীয়তা। মুখ তুলে তিনি বললেন, মাসখানেকের আগে টাকাটা পাওয়া সম্ভব নয়, তবে আমি এটা একটা স্পেশাল কেস হিসেবে ধরছি। পরশুর মধ্যে যাতে আপনারা টাকাটা পান সেজন্য আমি যথাসাধ্য চেষ্টা করব মিস ব্যানার্জি। কী বলে যে আপনাকে ধন্যবাদ জানাবো সে ভাষা আমার জানা নেই মিস্টার জোন্স। কলকাতা থেকে 20 মাইল, সুন্দরবনের প্রান্তসীমা। বড় বড় শাল, মহুয়ার জঙ্গল না হলেও ছোট ছোট অজস্র গাছের জটলা জঙ্গলকে নিবিড় করে তুলেছে। বেলা তখন 10টা। 2 জন লোককে জঙ্গলের ধার দিয়ে এগিয়ে চলতে দেখা গেল। তাদের গতিবিধি কেমন যেন সন্দেহজনক। নিঃশঙ্ক মনে না চলে তারা চারদিকে তাকিয়ে তাকিয়ে ভয়ে ভয়ে এগোচ্ছে। কিছু দূর গিয়ে জঙ্গলের একাংশে বড় ঝোপের আড়ালে একটা বিরাট গুদামের মতো ঘর। লোক দুটি সেখানে গিয়ে চারদিকে চেয়ে কিছুক্ষণ কিছু যেন ভাবল। একজন বলল, কানেকশনটা ফিট করবো নাকি স্যার? অন্যজন উত্তর দিল, না, এখন থাক, পরে বরং চিন্তা করা যাবে।
কিন্তু ওদিকে কি হচ্ছে সে খবর? একটু দেরি হলেও এমন কিছু ক্ষতি হবে না। যদি কোনো জরুরি খবর থাকে তাহলে ওরাই তদারক করবার জন্য লোক পাঠাবে। তাহলে প্লেন দুটো এখন পরিষ্কার করে রাখি? হ্যাঁ, তা বরং করতে পারো। যদি এর মধ্যে কোনো খবর আসে সেই মতো ব্যবস্থা করা যাবে। দুজনে এগিয়ে গুদম ঘরটার মধ্যে প্রবেশ করল। এমন সময় দপদপ করে দুটো লাল আলো জ্বলে উঠল পরপর 3বার। একজন বলল, সংকেত এসেছে স্যার। অন্যজন ঘাড় নেড়ে এগিয়ে গেল। তারপর কতকগুলো তার ফিট করে একটা রিসিভার তুলে নিয়ে বলল, ইয়ে স্যার, রেডি। এই ধরনের অদ্ভুত বৈজ্ঞানিক যোগাযোগ করবার ক্ষমতা দেখে মনে হয় এরা নিশ্চয়ই দীর্ঘদিন এ কাজে অভ্যস্ত। আর বাস্তবিক পক্ষেও তাই। বহুদিন যুদ্ধক্ষেত্রের সংলগ্ন অঞ্চলে এরা এই সব কাজ করেছে। ওদার থেকে উত্তর ভেসে এলো, তোমাদের সাবধান করে দিচ্ছি চ্যাং, আমাদের ওপর পুলিশের নজর পড়েছে। এইমাত্র খবর পেলাম ডিটেকটিভ দীপক চ্যাটার্জিকে আমাদের বিরুদ্ধে নিযুক্ত করা হয়েছে। তোমরা এরোড্রোম ওখান থেকে 3 মাইল দক্ষিণে সরিয়ে ফেলবে। আচ্ছা স্যার। আর খুব সাবধানে থাকবে, কেউ যেন টের না পায়। কারো সঙ্গে বেশি মেলামেশা করবে না, আর সব সময় তৈরি থাকবে। ঠিক আছে স্যার। কথার শেষে সে যোগাযোগটা ছিন্ন করে উঠে দাঁড়ালো। তারপর তার সঙ্গীকে বলল, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমাদের এরোড্রোম এখনই 3 মাইল দক্ষিণে স্থানান্তরিত করা হবে। কেন স্যার? ওপরের হুকুম। পুলিশ লেগেছে নাকি? তাই তো মনে হয়, কিন্তু শেষে আমরা শুধু না জড়িয়ে পড়ি। তা হতে পারে, বড়োর সঙ্গে চুনোপুটিও মারা পড়ে সব সময়। এ আর এমন কিছু বিচিত্র কথা নয়। আর কোনো হুকুম আছে নাকি? হ্যাঁ, সব সময় তৈরি থাকতে বলেছে। কেন? বোধহয় কোনো নতুন শিকার জালে পড়েছে। হ্যাঁ বুদ্ধ, অন্ধকারের মধ্যে ঘুরে ঘুরে দেখছি মাথাটাই খারাপ হয়ে যাবে। চায়না লজের মালিক চিয়াংফুর গোপন কক্ষে এবার নিয়ে যাচ্ছি আপনাকে। রাত তখন 2টো। পৃথিবীর বুকে জেগে থাকা একটা মানুষেরও স্পন্দন মেলে না কোথাও। চোখে পড়ে না কোনো আলোর সামান্যতম রেখাও। ঠিক সেই সময় চায়না লজের 3 তলার কক্ষে দেখা গেল একজন লোককে। ক্রিং ক্রিং করে বেজে উঠল টেলিফোন। লোকটা রিসিভারটা তুলে নিয়ে প্রশ্ন করল, হ্যালো, কে? আমি চ্যাং, কর্তা। কি খবর? সব ঠিকমতো হয়েছে? কোথায় রেখেছো হেলিকপ্টার আর জেট প্লেনটাকে? 3 মাইল দক্ষিণে। তৈরি থেকো ঠিকমতো, পরশু রাত 1টায় আবার উঠতে হবে আকাশে। আচ্ছা স্যার। আর কোনো খবর? আপাতত কিছু নেই, পরে শোনাবো। তবে খবরটা খুব জরুরি, মনে রেখো। আচ্ছা, আপনার আদেশ মতোই কাজ হবে। সংযোগ কেটে যায়। 3 মিনিট পরে আবার সশব্দে টেলিফোনটা বেজে ওঠে। হ্যালো, কে? ফ্লোরা। কি খবর? এদিকের খবর সব ভালো। তুমি কত দূর এগোলে? আমি এধারে ঠিকমতোই কাজ করেছি। সব ব্যবস্থা রেডি তো? হ্যাঁ। লোকটাকে আটকেছ? হ্যাঁ, তাকে সেই কুঠুরিটাতেই রাখা হয়েছে। ভেরি গুড। আজ তাহলে যোগাযোগ বিচ্ছিন্ন করছি। কাল আমার এখানে আসবে রাত 9টার পরে। ঠিক আছে। তোমার কালকের প্রোগ্রাম ক্যান্সেল করে দিও ফ্লোরা। আচ্ছা, চেষ্টা করব। চেষ্টা নয়, এটা করতেই হবে। পরশুর মধ্যেই সব শেষ করতে চাই। কেন? পরশুর মধ্যে আমরা চলে যাব বেঙ্গল ছেড়ে। তাই নাকি? হ্যাঁ, পুলিশের কড়া নজর পড়েছে চায়না লজের ওপর। তা তো জানি। সন্দেহ করেননি তো? না, আমি কিন্তু নিঃসন্দেহ নই এখনও। কেন? সে কথা তোমাকে পরে বলবো। হোটেল রিগালের ওপর ওদের কড়া নজর আছে দেখতে পাচ্ছি। সেটা আমিও জানি ফ্লোরা। সেই জন্যই চাই যত সত্বর হোক সব কিছু শেষ করে। সেদিনই রাত 3টে এন্টালি থানার ওসি মিস্টার হালদারের ঘরে টেলিফোনটা ঘন ঘন বেজে উঠল। মাঝরাতে ঘুম ভেঙে গেল মিস্টার হালদারের। কে? ডিটেকটিভ দীপক চ্যাটার্জি স্পিকিং। ডিটেকটিভ দীপক চ্যাটার্জিকে মিস্টার হালদার ভালো করেই জানতেন। লোকটা যে কর্মক্ষম ও বিশ্বাসী এ কথা তিনি এর আগে বহুবার টের পেয়েছেন। কি খবর আপনার? জরুরি ব্যাপার স্যার। মিস্টার চিদাম্বরম এই নাম নিয়ে দস্যু লিউসিন পরপর কলকাতার বুকে দুজনকে মারাত্মকভাবে চিট করেছে স্যার। কে সেই দুজন লোক? একজন হচ্ছেন বিখ্যাত বিজনেসম্যান মিস্টার শঙ্কর প্রসাদ। চায়না লজের একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে তিনি থাকেন। মিস্টার চিদাম্বরম বিখ্যাত ফিল্ম ডাইরেক্টর এই পরিচয় দিয়ে দস্যু লিউসিন আর তার সহকর্মী ফ্লোরা তার কাছ থেকে 10,000 টাকা চিট করেছে।
আপনার খবরটা আমাকে খুবই সাহায্য করবে মিস্টার চ্যাটার্জি। আর অন্য খবরটা? সেটা ঘটেছে সম্প্রতি। কোথায়? মিস রিটা ব্যানার্জির বাবা রায়বাহাদুর অসীম ব্যানার্জির লাইফ ইন্স্যুরেন্স ছিল 20,000 টাকার। সেই টাকাটা নিয়ে উধাও হয়েছে দস্যু লিউসিন আর তার সহকর্মী ফ্লোরা। কিন্তু কি করে তা ঘটল? মিস্টার চিদম্বরমের ছদ্মবেশে দস্যু লিউসিন মিস্টার ব্যানার্জির বাড়িতে যাতায়াত করত। সেখান থেকেই কৌশলে সে পলিসিটা হাত করেছে। তারপর ফ্লোরাকে সে রিটার পরিচয়ে সার্দার্ন ইন্ডিয়া লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে নিয়ে যায়। আজকেই সেই টাকাটা হাত করেছে। এইমাত্র আমরা সেই সংবাদটা পেলাম। কিন্তু এখন কি করা যায় মিস্টার চ্যাটার্জি? আপনি কি হোটেল রিগাল আর চায়না লজ এই দুটো জায়গা সার্চের ওয়ারেন্ট কোনো মতেই বের করতে পারেন না? হোটেল রিগাল হয়তো পারি, কিন্তু চায়না লজ সার্চের ওয়ারেন্ট তো সহজেই ইস্যু করা যাবে না। তা আমি জানি মিস্টার হালদার, তবুও ঘটনাগুলো আপনাকে জানিয়ে রাখলাম। আরও ভালো প্রমাণ সংগ্রহের চেষ্টা করব আমি। মিস্টার হালদার রিসিভারটা নামিয়ে রাখেন। তার সারা মুখে ফুটে ওঠে বিস্ময়ের রেখা। করেয়া স্ট্রিটের ফুটপাতের ওপর সেদিন বিকেলের দিকে দেখা গেল একজন বোবা ভিখারিকে। চায়না লজের উল্টো দিকের ফুটপাতের ওপর বিকেলের দিকে বসে লোকটা বিচিত্র ভঙ্গিতে চিৎকার করছে। চিৎকার শুনেই বোঝা যায় লোকটা বোবা। তার মুখ থেকে কোনো কথাই স্পষ্ট করে ফুটে বের হচ্ছে না, তাই তার চিৎকারটা অর্থহীন। কিন্তু অর্থহীন হলেও পথচারীদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছিল সে। মাঝে মাঝেই পথ চলতি দু একজন লোক দু একটা পয়সা বা আনিদুয়ানি তার দিকে ছুঁড়ে দিয়ে চলে যাচ্ছে। কেউ বা মুখ বেঁকিয়ে বলে উঠছে, ন্যাস্টি। লোকটির দৃষ্টি কিন্তু তাদের কারো দিকেই নিবদ্ধ নেই। সে আর চোখে মাঝে মাঝে তাকাচ্ছে চায়না লজের বিশেষ একটি ঘরের দিকে। ঘরের মধ্যে কি ঘটছে তা জানবার জন্যেই যে সে উদ্গ্রীব, এটা সহজেই বোঝা যায়। এমনি করেই সময় কেটে চলে। 7টা, 8টা, 9টা। পথ জনহীন হয়ে পড়ে। কুয়াশার সাদা আবরণ ধীরে ধীরে পৃথিবীকে গ্রাস করতে থাকে। ঢং ঢং করে রাত 10টা বাজে। বোবা ভিখারি উঠে দাঁড়িয়ে ধীরে ধীরে এগিয়ে যায়। চারধারে একবার ভালো করে চেয়ে দেখে কেউ তাকে লক্ষ্য করছে কিনা। সম্পূর্ণ নিঃসন্দেহ হয় সে, কেউ তাকে সামান্যতমভাবেও লক্ষ্য করছে না। উঠে দাঁড়িয়ে পথের ওপরে বার কয়েক পায়চারি করল সে। তারপর ধীরে ধীরে চায়না লজের পেছন দিকের পথে এসে দাঁড়ালো। পথ জনহীন। বহু দূরে দাঁড়িয়ে একজন বিটের কনস্টেবল এতক্ষণ পাহারা দিচ্ছিল। সে এবার অন্যদিকে চলে গেছে। নিশ্চিন্ত হয়ে সে বাড়ির পেছন দিকের জলের পাইপটা ধরে ওপরে উঠবার চেষ্টা করল। এ কাজে সে যে বেশ অভ্যস্ত তা তার ভাবভঙ্গি দেখলেই বোঝা যায়। টিকটিকির মতো সোজা সে পাইপ ধরে উঠে চলল সাবলীলভাবে, নিঃশব্দে। পাইপের শেষ প্রান্তে দোতলার কার্নিশ, তার পাশেই একটা জানালা। জানালার গড়াদেটা ধরে ফেলে ঘরের মধ্যে উকি মারল সে, কিন্তু বিশেষ কোনো কিছুই তার নজরে পড়ল না। ঘর সম্পূর্ণ অন্ধকারে আচ্ছন্ন। কোনো জীবন্ত মানুষের সামান্য সারা শব্দও পাওয়া যায় না কোথাও। একটু চিন্তা করে লোকটা ছাদের কার্নিশ ধরে এগিয়ে চলল। সামান্য একটু পা ফসকে গেলেই যে নিচে পড়ে গিয়ে মারাত্মকভাবে আহত হতে হবে এ কথাটা তার অজানা নয়। কিন্তু তবু নিঃশঙ্কভাবে সে এগিয়ে চলল। কার্নিশের শেষ প্রান্তে ছাদ। ছাদের রেলিং টপকে সে সোজা ছাদের উপর গিয়ে দাঁড়ালো। ছাদে কোনো লোকজনকে না দেখে সে নিশ্চিন্ত হয়ে ঘরখানার দিকে এগিয়ে গেল। কিন্তু ঘরের মধ্যে কোনো লোককে দেখতে না পেয়ে সে একটু যেন বিস্মিত হলো। একটা টর্চ বের করে সে ঘরের কোণে রাখা একটা বড় লোহার সেফের ওপরে আলো ফেলল। সেফটার সামনেই বিরাট একটা তালা ঝোলানো। ভালো করে তালাটা পরীক্ষা করে লোকটা পকেট থেকে একটা সবখোল চাবি অর্থাৎ মাস্টার কি বের করল। তারপর সেটা তালার ভেতরে ঢুকিয়ে ঘোরাতেই তালাটা খুলে গেল। সেফটা খুলে সবে লোকটা কতগুলি জিনিস নিয়ে নাড়াচাড়া করছে। এমন সময় পেছন থেকে কে যেন বলে উঠল, আর বেশি জারিজুরি করবার চেষ্টা করবেন না টিকটিকি মশাই, তাহলে জীবনটাকে এখানেই রেখে যেতে হবে। লোকটা পেছনের দিকে ফিরে তাকায়। তার পেছনে উদ্যত রিভলভার হাতে দাঁড়িয়ে একটি নারী মূর্তি। হাতের রিভলভারটি যেন যে কোনো মুহূর্তে গুলিবর্ষণ করবার জন্য উন্মুখ। লোকটির মুখ দিয়ে সামান্যতম শব্দও বের হয় না। সে নিঃশব্দে হাত দুটো মাথার উপর তুলে সোজা উঠে দাঁড়ায়। মেয়েটির মুখে ফুটে ওঠে সাফল্যের হাসি। হঠাৎ লোকটি আকস্মিকভাবে তাকায় দরজার দিকে, যেন কোনো একজন লোককে আসতে দেখেই সে সেদিকে তাকাচ্ছে। মেয়েটিও মুখ ফেরায় কে এলো তা দেখবার জন্যে।
লোকটি ঠিক এই সুযোগের জন্যই অপেক্ষা করছিল। পকেট থেকে কি একটা জিনিস বের করে সে মেঝের উপর ছুঁড়ে দেয়। বুম! প্রচণ্ড শব্দ। মুহূর্তের মধ্যে সারা ঘর অজস্র ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। লোকটি সেই সুযোগে এক লাফে ঘর ছেড়ে ছাদের উপর লাফিয়ে পড়ে। সেখান থেকে সে তীব্র বেগে রেলিং টপকে লাফিয়ে পড়ে একতলায়। সারা চায়না লজ জুড়ে তখন প্রচণ্ড হইচই শুরু হয়ে গেছে। লালবাজার। ডেপুটি কমিশনার মিস্টার মুখার্জির কক্ষের টেলিফোনটা ঘন ঘন বেজে উঠল। হ্যালো, কে? ডিটেকটিভ দীপক চ্যাটার্জি স্পিকিং। আপনি এক্ষুনি চায়না লজের একটা সার্চ ওয়ারেন্ট ইস্যু করতে পারবেন স্যার? ডেফিনিট প্রুফ কিছু আছে? হ্যাঁ স্যার। বেশ, আপনি এক্ষুনি আমার সঙ্গে দেখা করুন। মিস্টার হালদার বললেন, আপনি ঠিক বলছেন মিস্টার চ্যাটার্জি। দীপক হেসে বলল, নির্ভরযোগ্য প্রমাণ না পেয়ে কথা বলি না আমি। সেদিন রাতে আপনি ভিখারির ছদ্মবেশে চায়না লজে হানা দিয়ে যে চেষ্টা করেছিলেন তাতে কি প্রমাণ সংগ্রহ করতে পেরেছেন? সেটা দেখাতেই আমি এসেছি। এখান থেকে সোজা যাব ডেপুটি কমিশনার মিস্টার মুখার্জির কাছে, তারপর সার্চ ওয়ারেন্ট নিয়ে চায়না লজে। কিন্তু আপনার প্রমাণ? কেই দস্যু লিউসিন? এই দেখুন সব একে একে। অবাক বিস্ময়ে মিস্টার হালদার বললেন, এ কি করে সম্ভব মিস্টার চ্যাটার্জি? দীপক মৃদু হাসল শুধু। চায়না লজের মালিক চিয়াংফু 3 তলার ঘরটা থেকে নেমে এলো সোজা পথে। অপরিচিত জনস্রোত। চিয়াংফু একটা গাড়িতে উঠে বসল। গাড়ি ছুটে চলল তীব্র বেগে কলকাতার রাজপথ ধরে। একটু পরেই পেছনে দেখা গেল একটা পুলিশের গাড়ি। চিয়াংফু সেদিকে তাকিয়ে দেখল। কোনো কথা বের হলো না তার মুখ দিয়ে। গাড়ি ছুটে চলল। পেছনের পুলিশের গাড়িটাও তাকে অনুসরণ করে চলেছে। সামনের গাড়িটার গতিবেগ বর্ধিত হলো। ঊর্ধ্বশ্বাসে ছুটে চলেছে যেন, জোরে, আরও জোরে। পেছনের গাড়িটাও অনুসরণরত। কে জানে এ অজানা রহস্যের শেষ কোথায়? কলকাতা থেকে বহু দূরে জঙ্গল ঘেরা একটা মাঠের প্রান্তে বিরাট একটা গুদম ঘর। একটা মোটর কার এসে দাঁড়ালো গুদম ঘরটার পাশে। মোটর থেকে নামলো 2 জন লোক, একজন পুরুষ, অন্যজন নারী। পুরুষটির চেহারা দেখে তাকে চিনতে ভুল হয় না। এ হচ্ছে সেই চায়না লজের মালিক চিয়াংফু, আর মেয়েটিও ফ্লোরা ছাড়া অন্য কেউ নয়। 2 জন লোক এসে চিয়াংফুকে প্রণাম জানায়। সব কিছু তৈরি? হ্যাঁ কর্তা। খবর সব ভালো? হ্যাঁ, হেলিকপ্টারখানা রেডি আছে। চিয়াংফু আর ফ্লোরা এগিয়ে গেল প্লেনটার দিকে। দুজনে উঠে বসল। দূরে শোনা গেল মোটরের ইঞ্জিনের শব্দ। ফ্লোরা ইঞ্জিনে স্টার্ট দিতে দিতে বলল, ওরা আমাদের ফলো করছে বলে মনে হচ্ছে। চিয়াংফু বলল, কিন্তু আমাদের ফলো করে ওদের লাভ কি? আমাদের সঙ্গে রহস্যের কি যোগাযোগ ওরা খুঁজে পাবে যে? ফ্লোরা প্রাণপণে হাতলটা ঘোরায়, এক্সিলেটারে চাপ দিয়ে বলে, আর ওদের ক্ষমতা নেই আমাদের অনুসরণ করে। হেলিকপ্টারখানাতে যেন প্রাণ সঞ্চার হয়েছে। দূরে পুলিশ ভ্যান ছুটে আসছে দেখা যায়। বনবন শব্দে মাথার ওপরকার পাখাটা ঘুরতে লাগলো। স্টার্ট নিয়ে সুদূর আকাশের বুকে উড্ডীন হলো ছোট্ট হেলিকপ্টারখানা। ফ্লোরার মুখে ফুটে উঠল সাফল্যের হাসি। পুলিশ বাহিনীর আর সাধ্য নেই তাদের ধরতে পারে। চিয়াংফু বলল, হে যাত্রা, তোমার জন্যই রক্ষা পেলাম বলে মনে হচ্ছে ফ্লোরা। হেলিকপ্টার উড়ে চলল তীব্র গতিতে। নিচে এসে দাঁড়ালো পুলিশ ভ্যান, মোটর লরি আর জিপ। গাড়ি থেকে লাফিয়ে নেমে পড়ে একজন পুলিশ সার্জেন্ট হেলিকপ্টারটিকে লক্ষ্য করে গুলি ছুড়ল। গুরুম! কিন্তু সেখানা তখন বন্দুকের নাগাল ছাড়িয়ে অনেক দূরে চলে গেছে। পুলিশ বাহিনী এসে সারা এরোড্রোমকে ঘিরে ফেলল। জঙ্গলের আড়ালে এই গোপন এরোড্রোমের প্রত্যেকটি প্রাণীকে গ্রেপ্তার করা হলো একে একে। পুলিশ বাহিনী জেট প্লেনটি দখল করল। দীপক বলল, চলুন মিস্টার মুখার্জি, আমরা এবার জেট প্লেনটা নিয়ে হেলিকপ্টারের পেছনে অনুসরণ করি। কিন্তু প্লেন ড্রাইভ করবে কে? দীপক হেসে বলল, এ কাজটাও কিছু কিছু জানা আছে আমার মিস্টার মুখার্জি। এক্ষুনি তার পরিচয় আপনি পাবেন। কিন্তু দস্যু লিউসিনকে তো কোথাও দেখলাম না। চিয়াংফু আর ফ্লোরাকে দেখা গেল শুধু। ওদের বন্দি করার আগে। বুঝেছি, তার উত্তর দিচ্ছি একটু পরে। কোনো কথা না বলে সশস্ত্র 4 জন সার্জেন্ট, মিস্টার মুখার্জি আর দীপক জেট প্লেনটাতে উঠে বসল। সুনীল আকাশের বুক দিয়ে ভেসে চলল দুরন্ত গতি জঙ্গি বিমানখানা। দূরে আকাশের গায়ে দেখা যাচ্ছে সশব্দ হেলিকপ্টারটির অগ্রগতি। দূরবীনটা চোখে লাগিয়ে দীপক ক্রমশই তার জেট প্লেনটার গতি বৃদ্ধি করতে থাকে। 2টি প্লেনের মধ্যে দূরত্ব ক্রমশই কমে আসতে থাকে।
জেট প্লেনটার গতি হেলিকপ্টারখানার চেয়ে অনেক বেশি দ্রুত, আর সামান্য কিছুটা পার্থক্য রয়েছে দুটি প্লেনের মধ্যে। মিস্টার মুখার্জি উত্তেজিতভাবে বললেন, আরও জোরে মিস্টার চ্যাটার্জি, মোর স্পিড। দীপক মৃদু হেসে ফ্লাইং হুইলটা চেপে ধরে। মুখোমুখি সংগ্রাম চলছে প্লেন দুটোর মধ্যে, জেট প্লেন আর হেলিকপ্টার, আধুনিক বিজ্ঞানের দুটি শ্রেষ্ঠ অবদান। অজস্রধারে বর্ষিত হচ্ছে মেশিন গানের গুলি, প্রপেলারের গর্জন বাতাসকে মথিত করছে যেন। পরপর এক ঝলক গুলি ছুটে এলো জেট প্লেনটাকে লক্ষ্য করে। দীপক অনেক কষ্টে প্লেনটাকে নিচে নামিয়ে সেই গুলির কবল থেকে নিজেকে রক্ষা করল। আকস্মিকভাবে দুটি গুলি গিয়ে বিদ্ধ হলো হেলিকপ্টারটির গায়ে। দপ করে আগুন জ্বলে উঠল। একটা পাক খেয়ে সেটা নেমে আসতে লাগলো নিচের দিকে। মিস্টার মুখার্জি বললেন, এবার মৃত্যুকে বরণ করা ছাড়া ওদের আর কোনো গতি নেই মিস্টার চ্যাটার্জি। দীপক বলল, আমারও তাই মনে হয়। কিন্তু ও কি? সকলে অবাক হয়ে দেখতে পেল দুটি লোক আকস্মিকভাবে শূন্যের ওপর লাফিয়ে পড়েছে। তাদের প্যারাশুটটা খুলে যেতেই আকাশের বুকে ভাসতে ভাসতে ধীরে ধীরে তারা অক্ষতভাবে মাটিতে এসে নামল। ওধারে হেলিকপ্টারখানা ততক্ষণে প্রচণ্ডভাবে মাটিতে এসে আছড়ে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। জেট প্লেনখানা মাটিতে এসে ল্যান্ড করল। দীপক চ্যাটার্জি আর মিস্টার মুখার্জি ছুটে এলেন অদূরে দণ্ডায়মান লোক দুটির দিকে। মাথার ওপর হাত তোলো চিয়াংফু, বজ্রকণ্ঠে হেঁকে উঠলেন মিস্টার মুখার্জি। দীপক ততক্ষণে ফ্লোরাকে গ্রেপ্তার করতে ব্যস্ত ছিল। এবার সে এগিয়ে এসে বলল, আপনি ভুল করছেন মিস্টার মুখার্জি, এ কোনোদিনই আসল চিয়াংফু নয়। এ হচ্ছে চিয়াংফুর ছদ্মবেশে দস্যু লিউসিন। হাউ স্ট্রেঞ্জ! মিস্টার মুখার্জি যেন আকাশ থেকে পড়লেন। আমি ঠিক কথাই বলছি মিস্টার মুখার্জি। চায়না লজের মালিক আসল চিয়াংফুকে অজ্ঞান করে সেই বাড়িরই একতলার একটা চোরা কুঠুরিতে দস্যু লিউসিন আটকে রাখে। সেটা আজ প্রায় 4-5 দিন পূর্বের ঘটনা। কিন্তু তার এই কাজের অর্থ? পরপর যে ধরনের কাজগুলি সে করেছিল তাতে পুলিশের নজর যে তার ওপর পড়বে এটা সে জানত। তাই অবশেষে চেষ্টা করল চিয়াংফুর ছদ্মবেশে গা ঢাকা দিয়ে এদেশ ছেড়ে পলায়ন করতে। কিন্তু আপনি সেটা কি করে জানলেন? সেদিন চিয়াংফুর ঘরে ফ্লোরাকে দেখেই প্রথমে এই সন্দেহটা আমার মনে উকি মারে। তারপর যখন দেখতে পেলাম চিয়াংফু মোটরে ফ্লোরাকে নিয়ে পালাচ্ছে, তখনই আমি সম্পূর্ণ নিঃসন্দেহ হলাম। কিন্তু আসল চিয়াংফু তাহলে কোথায়? সে চায়না লজেই বন্দি আছে মিস্টার মুখার্জি। পুলিশ বাহিনী চিয়াংফুর ছদ্মবেশধারী দস্যু লিউসিনের হাতে হাতকড়া পরিয়ে দিয়েছিল। বন্দি দস্যু লিউসিন আর ফ্লোরাকে নিয়ে মিস্টার মুখার্জি আর দীপক গাড়িতে উঠে বসল। আদালতে দস্যু লিউসিন তার সমস্ত অপরাধ স্বীকার করল। হোটেল রিগালে সেই যে নরহত্যা করেছিল এ কথাও সে স্বীকার করতে বাধ্য হল। চিয়াংফুর ছদ্মনামে সেই লোকটার কাছে চিঠি দেয়। সে আগেই জানত যে তার কাছে সে সময় ওই পরিমাণ অর্থ ছিল। তারপর টাকাটা আত্মসাৎ করবার জন্যেই সে তাকে হত্যা করে। অন্যান্য সব অপরাধের কথাও সে গোপন রাখল না। বিচারক দস্যু লিউসিন আর ফ্লোরার 10 বৎসর কারাদণ্ডের আদেশ দিলেন। রিটা ব্যানার্জির পরিবার গভর্নমেন্টের কাছ থেকে যাতে উপযুক্ত সাহায্য পায় সে ব্যবস্থা করবার জন্য বিচারক গভর্নমেন্টকে অনুরোধ করলেন। মিস্টার হালদারের পদোন্নতির সুপারিশও থাকল তার মধ্যে। মিস্টার হালদার কিন্তু দীপকের সঙ্গে দেখা হলে বলেন, চায়না লজ মিস্ট্রির সমস্ত ব্যাপারে সফলতার মূলেই আপনি। আপনি না থাকলে শত পরিশ্রম করলেও আমি এই ব্যাপারে সফল হতে পারতাম কিনা সন্দেহ।